ফৌজদারি মামলার গেঁড়া কলে ট্রাম্প পর্ন তারকাকে ঘুষ দেওয়ার পক্ষে আরও তথ্য প্রমাণ উপস্থাপন সাবেক আইনজীবীর বৃহস্পতিবার আবারও হবে জেরা। ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ভারতের চুক্তিতে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, নয়াদিল্লিকে নিষেধাজ্ঞার হুমকি, জবাবে সংকীর্ণ মনোভাব ত্যাগ করতে বললেন জয়শঙ্কর। এবং ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে নানা হিসাব নিকাশ, বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে আরও মজবুত হবে দ্বিপক্ষীয় সম্পর্ক, মত বিশিষ্টজনদের, আশাবাদী প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত ফৌজদারি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক আইনজীবী মাইকেল কোহেন। মঙ্গলবার কোহেনকে জেরা করেন ট্রাম্পের বর্তমান আইনজীবী সুসান হফিঙ্গার। এ সময় তিনি মাইকেল কোহেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। নিয়োগ থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মঙ্গলবার ছিল ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন। এদিন তার বিরুদ্ধে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক এই আইনজীবীকে জেরা করেন ট্রাম্পের আইনজীবী সুসান হফিঙ্গার। কোহেনের কর্মদক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দুদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দেওয়ার মামলায় সাক্ষ্য দিয়েছেন কোহেন। দ্বিতীয় দিনেও কোহেন স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার পাশাপাশি আদালতে এই সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করেন। কোহেন বলেন তিনি যা করেছেন তা ট্রাম্পের নির্দেশনায় এবং তার লাভের জন্যই। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। সেদিন কোহেনকে আবারও জেরা করবেন ট্রাম্পের আইনজীবী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $1,30,000 ঘুষ দেওয়া হয় স্টর্মিকে। ব্যবসায়িক রেকর্ডে ট্রাম্প এ তথ্য গোপন করেছিলেন। ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার চলছে। এই মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলছে। ফলে চলতি বছরের নভেম্বরের নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে তার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইরানের সমুদ্র বন্দর ব্যবহারে চুক্তির জেরে ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত ইরানের চাবাহার বন্দর ব্যবহারে দেশটির সঙ্গে 10 বছর মেয়াদী চুক্তি করে নয়াদিল্লি। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তারা নিজেদের উপর নিষেধাজ্ঞার পথ উন্মুক্ত করেছে। অন্যদিকে এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চুক্তির বিষয়ে কারো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। মধ্যপ্রাচ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে 10 বছরের চুক্তি করে নয়াদিল্লি। পরে এক বিবৃতিতে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় জানায়, চুক্তির লক্ষ্য আঞ্চলিক সংযোগ বাড়ানো এবং ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সহজ করা। তবে যুক্তরাষ্ট্রের চক্ষুশূল ইরানের সঙ্গে চুক্তি করে বিপাকে পড়তে যাচ্ছে ভারত, কারণ বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। ইরানের সঙ্গে ভারতের চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ সময় তিনি বলেন, চুক্তির বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। এরপরই নাম উল্লেখ না করে ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেন বেদান্ত প্যাটেল। বলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। যারা তেহরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তারা নিজেদের ওপর নিষেধাজ্ঞার পথ উন্মুক্ত করে তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন হুঁশিয়ারির জবাব একদিন পর দিয়েছে ভারত। বুধবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এই চুক্তির ফলে চাবাহার বন্দরে বড় বিনিয়োগের পথ খুলে যাবে। এই প্রকল্প পুরো অঞ্চলের জন্যই ভালো হবে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে জয়শঙ্কর বলেন, চুক্তির বিষয়ে কারো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। কৌশলগত বিবেচনায় ভারতের জন্য ইরানের চাবাহার বন্দর খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দর হয়ে ৭,২০০ কিলোমিটার আন্তর্জাতিক ট্রান্সপোর্ট করিডোর দিয়ে ইরান, আফগানিস্তান, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ও মধ্য এশিয়ার দেশগুলো, এমনকি ইউরোপে পৌঁছানো সহজ হবে ভারতের জন্য। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
ভারতের মশলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমডিএইচ ও এভারেস্টের বেশ কিছু মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে। মশলায় ভেজাল ও ক্ষতিকর উপাদান মেশানোর অভিযোগে বিভিন্ন দেশ সরকারিভাবে নিজেদের অভ্যন্তরীণ বাজারে ভারতীয় মশলা বেচা কেনার ওপর স্থগিতাদেশ দেওয়ার কথাও বিবেচনা করছে। গেল মাসে সিঙ্গাপুর এবং হংকং প্রশাসন নিজেদের বাজারে এমডিএইচ এবং এভারেস্টের তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়। মশলায় ভেজাল থাকার অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়নও। সংস্থাটি জানিয়েছে ভারত থেকে আমদানি করা মরিচের গুঁড়া এবং গোলমরিচে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান শনাক্ত হয়েছে, যদিও নিজেদের তৈরি মশলা নিরাপদ বলে দাবি করেছে ভারতীয় দুই প্রতিষ্ঠান। পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সরাসরি যাচ্ছি সেখানে। Forward and not look back. We want to find ways to strengthen our relationship. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. And we recently were invited by the minister to help Bangladesh broaden its tax base so that all Bangladeshis are paying their fair share. Colleagues, it was great to see you today. It's been a wonderful experience to be back in Bangladesh. Ambassador Haas and I are going to go play a little cricket now with your national women's team. Thank you all. Thank you. মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ব্রিফ করছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। সৌদি আরবে হজ করতে যাওয়া মুসল্লিদের সবচেয়ে উন্নত সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাপ্তাহিক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন বাদশাহ সালমান। একই সঙ্গে সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাওয়া মুসল্লিদের স্বাগত জানান তিনি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে যেতে শুরু করেছেন। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৩,২০২ জন হজ পালন করতে যাবেন। নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছে দুটি দেশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন পুতিন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনার পর দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্রে সই করবেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিদর্শন করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে KRT বুধবার কিম জং উনের এই পরিদর্শনের ভিডিও ফুটেজ প্রচার করেছে। এবছরের প্রথমার্ধে উৎপাদিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে সন্তোষ জানিয়েছে কিম। বলেছেন, এটি যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতিতে একটি বড় অগ্রগতি আনবে। গত সপ্তাহে তিনি দেশটির আর্টিলারি অস্ত্র ব্যবস্থা পরিদর্শন করেন এবং অস্ত্রের পরীক্ষা নিরীক্ষায় অংশ নেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। This is the biggest destination of our export. এবং US আমাদের দেশে সিঙ্গেল কান্ট্রি হিসেবে হাইয়েস্ট ফরেন ইনভেস্টর, আমাদের দেশে বিগেস্ট ফরেন ইনভেস্টর এখন পর্যন্ত। আমি তাকে আরও অনুরোধ জানিয়েছি যে আমরা বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি, সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট, কিছু ইউএস ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয়।
এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছি এবং তাকে অনুরোধ জানিয়েছি। এবং তিনি যেটি বলেছেন যে আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায় ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। ওই প্রোগ্রামটা তারা রিইন্ট্রোডিউস করবে, রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি এবং সেই নিয়ে গতকাল মাননীয় আইনমন্ত্রীর সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে নৈশভোজের সময়। এবং একই সাথে তিনি আমাদের বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য, যাতে আমাদের দেশে মাত্র 25 লক্ষের মতো 25 কি 27 লক্ষ মানুষ ট্যাক্স দেয়, অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য এলিজিবল কিন্তু ট্যাক্স দেয় না। তো সে নিয়ে আলোচনা হয়েছে, তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায় এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটি যাতে করতে না পারে সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি, যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে ফর মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি। আমরা অলরেডি সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরও 2 বছর আগে, কিন্তু অফিসিয়াল গ্র্যাজুয়েশন হবে 2026 সালে। সেটার পর এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি, সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথেও, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি সেটি তাকে জানিয়েছি যে 29 সাল পর্যন্ত অনেক সুবিধা আমরা, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর 3 বছর পর্যন্ত আমরা এনজয় করব, সেটিকে 2032 সাল পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। ইমদাদ, ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।